আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু পূর্বজন্ম ও কার্মিক বন্ধন। আমাদের যে বর্তমান যে জন্ম, সেই বর্তমান জন্মের সাথে আমাদের যে কর্ম লিঙ্ক আছে, পূর্বজন্মকৃত যে কর্ম, সেই কর্মের উপর বেস করেই কিন্তু আমরা আমাদের বর্তমান জন্ম ঠিক হয়ে থাকে। তা আমাদের যে পূর্বজন্মের যে কর্ম, সেখানে আমাদের তার সম্পর্কে আমরা যদি ধারণা করতে চাই, সেক্ষেত্রে আমাদের লগ্ন সাপেক্ষে যে পঞ্চম ভাব, 1 2 3 4 5, মানে এইটি হচ্ছে মেষ লগ্ন সাপেক্ষে এটি পঞ্চম ভাব। এই পঞ্চম ভাব খুবই ইম্পর্ট্যান্ট একটা ভাব এই ধরনের তথ্য পাওয়ার জন্য, যে পূর্বজন্মে আমি আমার যে কর্ম, সেই কর্ম সম্পর্কে আমি যদি ধারণা পেতে চাই, তাহলে পঞ্চম ভাবটিকে বিচার বিশ্লেষণ করতে হবে। পঞ্চম ভাবের কোন প্ল্যানেট বসে আছে, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সে কার নক্ষত্রে আছে, সেই নক্ষত্রের অধিপতি কেমন অবস্থায় আছে, এইগুলি ভালো করে বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। কারণ কালপুরুষের যে রাশিচক্র, কালপুরুষের রাশিচক্রে আমরা পঞ্চম ভাবের যে অধিপতি, কালপুরুষের রাশিচক্র অনুযায়ী এটি পঞ্চম ভাব সিংহ রাশি, যদিও ঘটনাচক্রে এটি লগ্ন হয়েছে। কালপুরুষের রাশিচক্রে কিন্তু এটি পঞ্চম ভাব সিংহ রাশি, এর অধিপতি হচ্ছে সূর্য, যে আত্মার কারকতা দেয়। আর আত্মার সঙ্গে কিন্তু আমাদের পূর্বজন্ম সম্পর্ক আছে। আত্মা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকছে। শরীর হচ্ছে ক্ষণস্থায়ী। সেক্ষেত্রে পঞ্চম ভাব যেহেতু রবির ঘর, এবং রবি যেহেতু আত্মার কারকতা দেয়, সেই জন্যই কিন্তু আমরা জাতকের বর্তমান যে জন্মকুণ্ডলীর লগ্ন সাপেক্ষে আমরা পঞ্চম ভাবকে বিচার বিশ্লেষণ করব পূর্বজন্মের সম্পর্কে তথ্য পাওয়ার জন্য। এবার কিছু প্ল্যানেট আছে যেগুলো যে প্ল্যানেটের অবস্থান, কোন গ্রহের সাথে তারা অবস্থান করছে এবং তারা কিভাবে বসে আছে, এই তিনটি প্ল্যানেট রাহু, কেতু এবং শনি, এই তিনটি প্ল্যানেটের কাছ থেকেও কিন্তু আমরা পূর্বজন্ম সম্পর্কিত তথ্য পেতে পারি। যেমন রাহুকে আমরা বলবো যে পূর্বজন্মের অপূর্ণ ইচ্ছা পূরণের কারকতা দিচ্ছে রাহু। কেতুকে আমরা কি বলবো না, পূর্বজন্মের যে অভিজ্ঞতা, মানে কোনো একটা কর্মের ব্যাপারে আমার অভিজ্ঞতা হয়ে গেছে অলরেডি, কেতু সেই ইন্ডিকেশনই দেয়। আর বর্তমান জন্মেও আমি সেই কাজগুলি করব, কিছুটা করার পর আমি আগ্রহ হারিয়ে ফেলব, কারণ আমার ওটা নিয়ে এরকম তো একটা ধারণা থাকবে যে ওটা নিয়ে আমার বিস্তর সময় কাটিয়েছি আমি কোনো এক সময়। তাই বর্তমান জন্মে আমি সেটা করলেও কোথায় যেন একটা তাল কেটে যাবে বা একটা আগ্রহের অভাব দেখা যাবে সেই ক্ষেত্রটিতে। এমন নয় যে সেই ক্ষেত্রের ভেতরে আগ্রহ থাকবে না, তা নয়, আগ্রহ থাকবে, কিন্তু আগ্রহ থাকার পরেও পরবর্তী সময়ে সে আগ্রহের মধ্যে অভাব দেখা যাবে, অনীহা দেখা যেতে পারে। শনির ক্ষেত্রে আমরা কি দেখব? শনির ক্ষেত্রে হচ্ছে পূর্বজন্মের অসমাপ্ত কাজ বর্তমান জন্মে পূরণ করবে বলে তার জন্মগ্রহণ করা বর্তমান সময়ে। তাহলে এই যে রাহু, কেতু এবং শনি, এই তিনটি গ্রহ থেকেই কিন্তু আমরা আমাদের পূর্ব জন্মকৃত যে কর্ম, সেই কর্মের একটা ধারণা আমরা পেতে পারি। কারণ আমরা যে জন্মেছি বর্তমান সময়ে আমাদের যে বর্তমান জন্ম, এর পেছনে পূর্বজন্মের একটা সম্পর্ক আছে। আমরা যেভাবে কর্ম করেছিলাম সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা স্থির ভাগ্য আমরা পেয়েছি। তারপর বর্তমানে আমরা যে কর্ম করব বর্তমান জন্মে, আজকের কর্ম কালকের কিন্তু আমাদের ভাগ্য তৈরি হয়ে যাচ্ছে। একটা স্থির ভাগ্য আর একটা অস্থির ভাগ্য, একটা চলমান ভাগ্য, এই দুটোর মিশ্রিত ফলই কিন্তু আমরা পেতে থাকি। তো যাই হোক, আজকে আমাদের যে পূর্বজন্ম সম্পর্কিত আমরা কর্মের একটা সন্ধান করব, সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। তা সাধারণ অবস্থায় হচ্ছে কি, যে রাহু থেকে আমরা
আমাদের যে দুর্বলতা, সাধারণ অবস্থায় কি হয় যে যেহেতু আমাদের যে সমস্ত জিনিসগুলোতে দুর্বলতা ছিল আগের জন্মে, আমাদের ইচ্ছে পূরণ হয়নি, সেই ব্যাপারগুলো বর্তমান জন্মে এসে রাহু কী করবে, সেগুলো পূরণ করতে চাইবে। সেই রকম একটা আকাঙ্ক্ষা, একটা উৎসাহ জাতকের মধ্যে কিন্তু তৈরি হবে। এবং কেতুর কাছ থেকে আমরা জানতে পারবো যে আমাদের পূর্বজন্মে যে আমাদের যে শক্তি সেটা কিভাবে সঞ্চিত আছে আমাদের মধ্যে, তার একটা ধারণা আমরা পেতে পারি। এবং ঘটনা হচ্ছে কি, যে দুটি মানুষের মধ্যেও যখন আমরা সম্পর্ক খুঁজবো যে এই দুটি ব্যক্তির মধ্যে কোনো লিঙ্ক আছে কি না, যদি দেখা যায় যে এই দুটি ব্যক্তির মধ্যে অসম্ভব রকমের মিল আছে, সেটা কিন্তু তাদের চার্ট দেখেও ধরা যাবে। অনেক সময় তাদের চার্টে আমরা রাহু কেতুকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখব যে রাহু কেতু দুজনে ঠিক একই জায়গায় অবস্থান করছে, দুজনের। তাহলে জন্ম জন্মান্তরের যে বন্ধন বা কার্মিক যে রিলেশান, সেইগুলো যখন আমরা খুঁজতে যাই দুজন ব্যক্তির মধ্যে, তখন দুজনের রাহু আর কেতু এদের অবস্থান কোথায় আমাদের দেখতে হয়। দুজনেরই যদি দেখা যায় যে রাহু কেতু একই জায়গায় আছে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে। বা যদি তারা ঘর এক্সচেঞ্জ করে, এর যেখানে রাহু ওর সেখানে কেতু, এইরকমও যদি হয়, আরও অনেক ব্যাপার থাকবে। এটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ। আবার একজনের যেখানে রাহু আছে, অন্যজনের যদি সেখানে চন্দ্র থাকে, দুজনের চার্টেই যদি এইরকম হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা সম্পর্ক আছে তাদের দুজনের মধ্যে, সম্পর্ক ছিল একটা আগের জন্মে। এই ধরনের একটা ইন্ডিকেশন আমরা পাই। তাহলে আমরা কর্ম দ্বারাই কিন্তু আমরা আমাদের ভাগ্য তৈরি করছি, এবং আমরা বর্তমান জন্মে এসেও আমরা যে কর্ম করব সেটাই অনুযায়ী কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে যে পরবর্তী জন্মে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। এইবার ঘটনা যে গুরুত্বপূর্ণ ঘটনা, যে আমাদের বিভিন্ন জনের প্রতি আমাদের একটা দায় থাকে, একটা ঋণ থাকে, সেটা কিন্তু আমরা দেখে নেব কি, যে আমরা যখন দেখছি যে রাহুর সাথে শুক্র যুক্ত হয়ে আছে কোনো একজনের জন্মকুণ্ডলিতে, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নেব কি, যেমন রাহু শুক্রকে আমরা দেখিয়েছি এখানে প্লাস দিয়ে, যে যদি দেখা যায় যে রাহু শুক্র তার যুক্ত আছে, সেক্ষেত্রে তার যে শুক্রের কী কারকতা দেয়, শুক্র এখানে দেয় জীবন সঙ্গিনীর কথা বলে। তাহলে সেক্ষেত্রে তার যে জীবন সঙ্গিনী, সেই জীবন সঙ্গিনীর কথা এখানে বলছে শুক্র। এবং রাহু যেহেতু এই কানেকশানের সঙ্গে তার যুক্ত হয়ে আছে, রাহু আর শুক্র তার জন্ম চার্টে যেহেতু যুক্ত হয়ে আছে রাহু শুক্র, সেই হিসেবে সে কিন্তু পূর্বজন্মের যে তার যে ইচ্ছেটা, তার যে চাহিদাগুলো, সেইগুলো সে পূরণ করতে চাইবে। জীবনসঙ্গী সম্পর্কিত যে ইচ্ছে বা চাহিদা, সেইগুলো এই জন্মে সে আরও বেশি মাত্রায় পূরণ করতে চাইবে। পূর্বজন্মে তার যে চাহিদাগুলো সেগুলো পূরণ হয়নি সেইভাবে, যে ফরম্যাটে সে চেয়েছিল সেই ফরম্যাটে পূরণ হয়নি। স্ত্রীর কাছ থেকে তার অনেক বাকি আছে পাওয়ার, তা সেই জায়গায় তার জন্য তাকে আবার কিন্তু এই জন্মে জন্মাতে হয়েছে। কেতু যখন শুক্রের সাথে যুক্ত আছে, তখন তার কিন্তু এই ধরনের একটা প্রবণতা থাকবে। বর্তমান জন্মকুণ্ডলিতে যদি এই ধরনের কানেকশান থাকে জাতকের, তো সেক্ষেত্রে তার কিন্তু একটা অনীহা তৈরি হবে জীবনসঙ্গীর ব্যাপারে। কারণ একটা ব্যাপার তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে বিবাহিত জীবন সম্পর্কে। আগেরটার ক্ষেত্রে যেমন তার চাহিদা একটা অপূর্ণ রয়ে গেছে, সেই অপূর্ণ চাহিদা মেটানোর জন্য তার এই জন্মে আসা জীবনসঙ্গী সম্পর্কিত। দ্বিতীয় ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটবে। এক্ষেত্রে দেখা যাবে কি, যে তার এই স্ত্রী বা জীবনসঙ্গী সম্পর্কিত তার ঘটনা, এই বিষয়ে তার এক্সপিরিয়েন্স হয়ে আছে, তাই এই জন্মে তার কিন্তু আগ্রহ কমে যাবে এই স্ত্রী, বিবাহ, জীবনসঙ্গী সংক্রান্ত ব্যাপারে। শনি যখন শুক্রের সাথে যুক্ত হয়ে আছে, যদি দেখা যায় কারো চার্টে, সেক্ষেত্রে তার কিন্তু এটা যেমন চাহিদা, এখানে কিন্তু অপূর্ণ কাজ। শনি শুক্রের সঙ্গে যুক্ত হয়ে আছে মানে অসমাপ্ত কাজ পূরণ করতে জীবনসঙ্গিনীর ব্যাপারে, সে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে তার যাত্রা বর্তমান জন্ম। এখানে পার্টিকুলার বলে দেওয়া হচ্ছে রাহু শুক্রের ক্ষেত্রে চাহিদা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
এখানে অপূর্ণ কাজ, সে ভালো হতে পারে খারাপও হতে পারে। এখানে কিন্তু পরিষ্কার যেটা বলা আছে যে চাহিদা, ইচ্ছে। রাহুকেন্দ্রিক চাহিদা কীরকম হয় আমরা জানি। তাহলে এই ধরনের একটা আমাদের ঋণ থেকে যায়। যদি আমরা দেখি যে কেতুর সাথে চন্দ্রের একটা কানেকশান আছে, তাহলে কিন্তু দেখা যাবে কি যে বর্তমান জন্মে সেই জাতক বা জাতিকাকে তার মায়ের সাথে সম্পর্ক যেটা, সেটা মাঝে মাঝে অবহেলার শিকার হতে হয় তার মাকে। কারণ এটাও কিন্তু তার পূর্ব অভিজ্ঞতা বা ওই ক্ষেত্রে তার কাজ করা হয়ে গেছে। সে যে একেবারেই তার সাথে ডিটাচ থাকবে তা নয়, যুক্ত হবে, কিন্তু তবুও কেয়ারলেস ভাব থাকবে যখন কেতুর সাথে চন্দ্রের একটা কানেকশান থাকবে। এই ধরনের অবস্থাগুলো আমরা লক্ষ্য করব। এবার আমাদের যেটা জানতে হবে কি, যে সাধারণ অবস্থায় যে আমরা জানি যে চন্দ্র হলো জাতকের মন মানসিকতার কারকতা দিচ্ছে, এবং সূর্য হলো আত্মার কারকতা। আর কেতু এখানে আমাদের কি বলছে, কেতু হচ্ছে অবচেতন মনের একটা নির্দেশক। কেতুর আরেক নাম হচ্ছে আমরা তাই প্রজ্ঞাও বলি। এবং কেতু হলো আধ্যাত্মিক একটি গ্রহ, মোক্ষকারক গ্রহ। আত্মজ্ঞান লাভ হলেই তবেই তো মোক্ষ লাভ করা যায়। যখন আত্মজ্ঞান লাভ হয় তখন সমাধি স্তরে কিন্তু সাধক উন্নীত হয়, তখন তার আর ভেদ জ্ঞান থাকে না। তাহলে কেতু কিন্তু এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মোক্ষ লাভের ক্ষেত্রে, এবং সেটাও তার কিন্তু কর্মফলের উপর বেশ করেই কিন্তু কেতুর অবস্থান হবে। কেতুকে যদি আমরা দ্বাদশভাবে অবস্থান করতে দেখি, সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট কিন্তু মোক্ষ লাভের দিকেই নিয়ে যাবে। তার মানে আগের জন্মে এমন কিছু কর্মকাণ্ডের সঙ্গে সে যুক্ত ছিল, বর্তমান জন্মে তার কিন্তু এই ধরনের একটা কানেকশান তৈরি হয়ে গেছে। এবার আমাদের যেটা জানতে হবে কি, যে মেন ব্যাপারে আমরা চলে আসি, যেখানে আমরা পূর্বজন্ম সম্পর্কিত কর্মের ধারণা আমরা লগ্ন সাপেক্ষে আমরা ষষ্ঠ ভাবকে আমরা পর্যবেক্ষণ করব, অষ্টম ভাবকে পর্যবেক্ষণ করব, দ্বাদশ ভাবকে পর্যবেক্ষণ করব, পঞ্চম ভাবকে আমরা দেখব। অনেক পয়েন্ট থাকবে, তার মধ্যে পঞ্চম ভাবকে দেখা যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পঞ্চম ভাবের কোন গ্রহ বসে আছে, পঞ্চম ভাবের অধিপতি সে কার নক্ষত্রে আছে, তার নক্ষত্রের অধিপতি কী ধরনের অবস্থায় বসে আছে, এটা যেমন একটা ব্যাপার। আবার এই যে রাহু কেতু শনিকেও কিন্তু দেখতে হবে, এরা চারটে কীরকম অবস্থায় আছে, কার সঙ্গে অবস্থান করে আছে, কোথায় আমার কী ধরনের তার ঋণ আছে, কার সাথে কী ধরনের হিসেব চোকাতে সে এখানে এসেছে বর্তমান জন্ম, সেগুলো দেখতে হবে। তার সাথে আমাদের ষষ্ঠ ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে কোন প্ল্যানেট বসে আছে সেইগুলোকেও আমাদের দেখতে হবে। কারণ ওই ঘরে যে প্ল্যানেট বসে থাকবে, সেই প্ল্যানেটগুলি যে যে জিনিসগুলোর ইন্ডিকেশন দেবে, তাদের সঙ্গে হিসেব চুকাতেও কিন্তু আমি বর্তমানে জন্মগ্রহণ করেছি এই সম্পর্কেও একটা এই ধরনের একটা কথা চালু আছে, যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে যে প্ল্যানেটগুলি বসে আছে, সেই প্ল্যানেটগুলি সম্পর্কিত রিলেটেড ব্যাপারে আমার তাদের সাথে হিসেব চুকানো বাকি আছে আমার, সেই জন্যই কিন্তু আমাকে আবার এখানে জন্মগ্রহণ করতে হয়েছে। যেমন যদি আমরা দেখি যে দ্বাদশে চন্দ্র আছে, সেক্ষেত্রে আমরা মায়ের সাথে একটা ঋণ আছে, সেই মায়ের সাথে একটা বোঝাপড়া আছে আমার। অষ্টমে আমরা যদি দেখি সেখানে শুক্র, সেক্ষেত্রে আমাদের স্ত্রীর সাথে একটা বোঝাপড়া, জীবন সঙ্গিনীর সাথে, সঙ্গী বা সঙ্গিনী যাই হোক। ষষ্ঠভাবে যদি আমরা মঙ্গলকে দেখি, তার মানে ভাইয়ের সাথে একটা বোঝাপড়া। যদিও আমরা জানি যে এই ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, এখানে কিছু কিছু প্ল্যানেট অবস্থান করলে ভালো। যেমন ষষ্ঠভাবে মঙ্গল, অষ্টমভাবে আমরা জানি যেখানে শনি, দ্বাদশভাবে শুক্র অবস্থান করলে ভালো। কিন্তু ওই প্ল্যানেটগুলির ইন্ডিভিজুয়ালি দেখতে হবে যে তার শক্তি কতটা, বলবত্তা কতটা, এবং দুটো সেপারেট ব্যাপার। ভালো তো, কিন্তু একটা প্ল্যানেট একটা হাউসে বসে থাকার পর কিন্তু শুধু একটা জিনিস সে ঘটাবে তার কোনো গ্যারান্টি নেই, সে কিন্তু একাধিক দিকের ঘটনার কথা বলে। তাই
প্ল্যানেটটির ইন্ডিভিজুয়াল চরিত্র কেমন সেটাকে আমাদের আগে দেখতে হবে, এবং সে একই সাথে একাধিক ঘটনা ঘটাতে পারে, সে ক্ষমতা তার যদি থাকে অবশ্যই ঘটাবে। এবার আমরা চলে আসবো কি যে জন্মকুণ্ডলিতে আমাদের এই জন্মকুণ্ডলী অনুযায়ী যদি আমরা বিচার করি, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কি যে পূর্ব জন্ম সম্পর্কিত তথ্যের যদি আমরা একটা পেতে চাই, তাহলে আমরা দেখব যে এই চার্টে কোন প্ল্যানেট বক্রী অবস্থায় আছে। সেই প্ল্যানেট যে যে জিনিসগুলো ইন্ডিকেশান দেবে, সেই প্ল্যানেট যে যে জিনিসের ইন্ডিকেশান দেয়, সেই সম্পর্কিত ব্যক্তির সাথে আমার বোঝাপড়া আছে। সে প্ল্যানেটটি যে ব্যক্তির ইন্ডিকেশান দেয়, একটা প্ল্যানেট বক্রী হয়ে গেল, হয়তো আমরা ধরলাম হয়তো বৃহস্পতি হয়তো বক্রী হয়ে আছে চার্টে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরে নেব, বৃহস্পতি বক্রী হয়ে গেছে বা অস্তগত হয়ে গেছে বা নিচস্থ হয়ে গেছে, এর যে কোনো একটাও যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই প্ল্যানেটগুলি যে জিনিসগুলোর ইন্ডিকেশান দেয়, সেই জিনিসগুলি ওই প্ল্যানেটটি যে সমস্ত ব্যক্তির ইন্ডিকেশান দেয় তাদের সাথে আমার বোঝাপড়া আছে, সেই জন্য আমাকে কিন্তু এই জন্মে জন্মগ্রহণ করতে হয়েছে। অতএব আমরা আমাদের একটা ধারণায় পৌঁছে যাব আমরা প্ল্যানেটটাকে দেখে, যে আমরা অ্যাকচুয়ালি পূর্বজন্মে আমাদের কী ধরনের কর্ম আমি করেছিলাম, কী ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত ছিলাম। কর্ম মানে যে শুধু আমি আমার পেশাকে বলবো তা নয়, কর্ম মানে আমাদের সম্পর্ক তৈরি করা, সম্পর্ক রাখা, তাদের সঙ্গে রিলেশান, একটা দায়িত্ব আছে, সব সম্পর্ক টিকিয়ে রাখা এবং তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, এইগুলো একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্ব আমি কতটা পালন করেছি এটাও কর্মের মধ্যে পড়ছে, এবং আমার প্রফেশনাল দিকটাও কিন্তু আমাদের দেখতে হবে, তাহলে সবই কিন্তু কর্মের মধ্যে পড়ছে। তা সেইগুলো আমরা জানতে পারি যে কোথায় কিভাবে কতটা কে কীভাবে যুক্ত হয়ে আছে। এইবার আমাদের আরও একটা জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হবে কি, যে এখানে আমাদের রাশিচক্রে পঞ্চম গৃহ আমাদের নির্দেশ করছে, আবার মন্ত্র দীক্ষার কথাও কিন্তু এই পঞ্চম ভাব বলছে। পঞ্চম ভাব থেকে যেমন পূর্বজন্ম সম্পর্কিত তথ্য পাচ্ছি, তেমনি পঞ্চম ভাব হচ্ছে আমাদের মন্ত্র দীক্ষা লাভের বিষয়েও তথ্য দেয় অনেক। আমরা মন্ত্র দীক্ষিত, কোন মন্ত্রে দীক্ষিত হব তার ইন্ডিকেশন আমরা কিন্তু পঞ্চম ভাব থেকে পাই। কী ধরনের গুরুর সাথে আমার দেখা হবে, সান্নিধ্য কোন গুরুর সান্নিধ্য আমি পাবো, এই সম্পর্কিত ইনফরমেশান কিন্তু পঞ্চম ভাব থেকে আমরা পাবো। আবার আমরা দশম গৃহে যদি চলে যাই, এই দশম গৃহ থেকে আমরা আবার যে দীক্ষা নেওয়ার পর আমি হয়তো দীক্ষা নেওয়ার যোগ আছে, সদ্গুরুর সান্নিধ্য পাওয়ারও যোগ আছে, সেক্ষেত্রে আমি আমার যে দীক্ষা যেটা আমি নিয়েছি মন্ত্র দীক্ষা, সেটা আমি কীভাবে জপে যাব, কীভাবে আমি ঠিক নিয়ম অনুযায়ী জপ করব, নাকি না নিয়ম বহির্ভূতভাবে অনিয়মিতভাবে জপ করব, তার একটা ধারণা আমরা দশম ভাব দিকে পাব। আর একাদশ ভাব দিকে আমরা কি পাবো, যে সেখানে আমাদের সাফল্যের কথা বলছে, যে আমি যে জব করছি সেই জব করার পর আমি আমার মার্গে পৌঁছবো কিনা, আমার যে সিদ্ধি লাভের ব্যাপারে তথ্য দিয়ে দিবে কিন্তু এই একাদশ ভাব। তাহলে দশম ভাব থেকে কিন্তু আমি নিয়ম অনুযায়ী জব করবো কিনা, আর একাদশ ভাব আমার সিদ্ধি লাভের ব্যাপারেও কিন্তু একটা ইনফরমেশান দিয়ে দিবে মন্ত্র দীক্ষা কেন্দ্রিক। তাহলে এই ধরনের একটা ইনফরমেশান আমরা পাচ্ছি। এইবার আমাদের আরও একটা জিনিস আমাদের জানতে হবে কি, যে আমরা সাধারণত জানি যে কর্ম দ্বারাই কিন্তু আমাদের এই যে জন্ম মৃত্যু, এই জন্ম মৃত্যুর সঙ্গে কর্ম রিলেটেড, কে কোথায় জন্মাবে, কে কবে মারা যাবে, এই সমস্ত কিছু আমাদের কর্মের সঙ্গে রিলেটেড। আগের জন্মে আমি যে কর্ম করেছিলাম সেই অনুযায়ী সেই ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে, আবার এখন আমি যেরকম কর্ম করব তার উপর বেস করে আমার ভবিষ্যতে আমার জন্ম ঠিক হয়ে যাবে। এবং আমার যদি সিদ্ধিলাভ হয়ে যায়, তাহলে আর পরমাত্মার সঙ্গে যদি আত্মার যদি মিলন ঘটে যায়, সেক্ষেত্রে আর তো জন্ম নেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। তো আমাদের সব কিছু ডিপেন্ড করছে কর্মের উপরে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন যোগ যেগুলো থাকে জন্মকুণ্ডলিতে, বিভিন্ন প্রতিকারের মাধ্যমে সেগুলো প্রতিবিধানের চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমাদের কর্মই আমাদেরকে এই ধরনের যোগ দিয়েছে।
এবং এই যোগ থেকে বেরিয়ে তো আমি আসতে তো পারবো না কখনোই, এটা আমাকে ভোগ করতে হবে এই ধরনের খারাপ যোগ থাকলেও। কারণ সেই জন্যই আমার জন্ম হয়েছে, যে আমি আগের জন্মে কোনো একটি সম্পর্কের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছিল আমার, সেইটা সেই যে খারাপ ব্যবহার তার ফলস্বরূপ আমাকে আবার বর্তমানে আমাকে জন্মাতে হয়েছে, এবং যার সাথে খারাপ ব্যবহার হয়েছিল সেই জায়গায় আমার কিছু কাজ বাকি আছে, তার সাথে হিসেব আমার বাকি আছে। আমার কতটা প্রাপ্তি, তার কতটা প্রাপ্তি, এই হিসেব চোকানোর জন্যই আমি এই বর্তমান জন্মে এসেছি। এই হিসেব কোনো প্রতিকার দিয়ে চোকানো যাবে না। এই হিসেব কিন্তু আমাকেই উপস্থিত থাকতে হবে ওই হিসেব চোকানোর জন্য, এবং আমাকে এর মূল্য দিতে হবে। এবং আমি বর্তমানে যে কর্ম করব তার উপর বেশ করেও কিন্তু আমাদের আগামী দিনের আমার যে ভাগ্য সেটা ঠিক হয়ে যাচ্ছে। অতএব তাৎক্ষণিকভাবে আমরা যে সমস্ত প্রতিকারের কথা বলি, আমার সব যোগ কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে, এইগুলো সবই কিন্তু কর্মের উপর বেশ করে তৈরি হয়। আবার আমি এখন যে কর্ম করছি তার উপর বেশ করে আমি পরের জন্মে আমার এই যোগ থাকবে কি থাকবে না সেটা তৈরি হয়ে যায়। অতএব আমরা যারা যোগ কাটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের শরণাপন্ন হই বিভিন্ন রকমভাবে, তাদের একটা কথা জেনে রাখা ভালো যে আমি কর্মই শেষ কথা। আমাকে কিন্তু আমার কর্ম দিয়ে আমার ভাগ্য তৈরি করতে হবে, এবং আগের জন্মের যে কর্ম তার ফল আমাকে ভোগ করতে হবে। শর্টকাট কোনো রাস্তা নেই। এই ধরনের যে খারাপ যোগ থেকে মুক্তি পাওয়ার শর্টকাট কোনো রাস্তা নেই, যে এটা পড়ে নিলে বা এটা ধারণ করে নিলে বা এই কাজটা করলে আমি এই যোগ থেকে মুক্তি পেয়ে যাব না। তো যাই হোক, এখন আমাদের কর্ম সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার আছে, এবং অবশ্যই সাধনা সম্পর্কেও দু একটা কথা আমাদের জানা দরকার আছে। যে এই যে মৃত্যু, এই জন্ম মৃত্যু বা এই যে জীবন মৃত্যু, এটা তো অভিন্ন। জন্ম আর মৃত্যু এটা একটা অভিন্ন প্রসেস, একটার সঙ্গে আর একটা লিঙ্ক আছে, একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে এই দুটোর মধ্যে। অ্যাকচুয়ালি মৃত্যু বলে তো কিছু নেই বিশ্বব্রহ্মাণ্ডে, একটা বিবর্তন, একটা সিস্টেমের মধ্যে মৃত্যু আসছে। আত্মাকে সচল করতে গেলে শরীরের দরকার, তারপর যখন সেই শরীরের যখন কর্মফল ভোগ হয়ে যায় তখন আত্মা সে শরীরকে ছেড়ে দেয়, দিয়ে আবার সে পরবর্তীকালে নতুন শরীর পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। এটাই হচ্ছে সিস্টেম। তাহলে এই যে মৃত্যু, এই মৃত্যুকে উপলব্ধি করার থেকে কিন্তু মুক্তির একটা ব্যাপার মুক্তি, মোক্ষ বা ব্রহ্মলাভ কিন্তু এই মৃত্যু থেকেই কিন্তু চলে আসছে। মৃত্যুর যে জায়গাটা সেটা এত বেশি পরিমাণে মানুষকে ভাবপ্রবণ করে তোলে, তার রহস্য কি সেটা উদ্ঘাটন করতে কিন্তু মানুষকে বিভিন্ন সময় দেখা যায় কি যে সে সাধনার জগতে চলে যায় মৃত্যু সম্পর্কে রহস্য উদ্ঘাটন করার জন্য, যে মৃত্যু কী জিনিস। তা যারা প্রকৃত অর্থে সাধক তারা মৃত্যুকে অত ভয় পায় না, এবং এটাকে অনেক সহজ এবং স্বাভাবিকভাবে এই মৃত্যুকে তারা গ্রহণ করেছে। প্রকৃত যারা সাধক, প্রকৃত যারা জ্ঞানী, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে দেখে তারা কখনো বিচলিত হয় না। আরেকটা কথা আমাদের জানতে হবে কি, যে যখন একজন সাধক যখন প্রথম অবস্থায় ধ্যান করছেন তখন তার যে বক্তব্য সেটা কিন্তু পরমাত্মা শুনছে। জীবাত্মা সাধকের মধ্যে যে জীবাত্মা আছে তার যে বক্তব্য সেগুলো পরমাত্মা শুনছে। যখন সেই সাধক যখন আত্মস্থ হয়ে যাচ্ছে, যখন সমাধিস্থ হয়ে যাচ্ছে, তখন কিন্তু পরমাত্মা বলবে, সেই সাধক কিন্তু তখন শুনবে। এই ধরনের একটা অবস্থা, এই অবস্থাই হচ্ছে আমাদের মোক্ষ লাভের অবস্থা। তাই সব কিছুর সঙ্গে কিন্তু কর্মযুক্ত আছে। আমরা যেখানে যাই করি না কেন, এই কর্মই কিন্তু আমাদেরকে মোক্ষ লাভ হবে। অনেককেই এরকম দেখা যায়, বলে যে আমার এত সালে আমি মোক্ষ লাভ করব, আমার 2022 সালে মোক্ষ লাভ আছে।
ব্যাপারগুলো ঠিক এইরকম নয়, এরকম হওয়ার কথা নয়। যাদের প্রকৃতই মোক্ষ লাভ হবে তারা এইভাবে বলে বেড়াবে না। এগুলো বলে বেড়ানোর জিনিস নয়, এগুলো বিজ্ঞাপন দেওয়ার জিনিস নয়। এই ভাব বা বোধ আসলে তার মধ্যে কিন্তু এই ধরনের বিজ্ঞাপন ভিত্তিক কথাবার্তা বলাই তার বন্ধ হয়ে যাবে। যার মধ্যে মোক্ষ লাভের ভাব আসবে তার এই বিজ্ঞাপন ভিত্তিক কথাবার্তা বলাই বন্ধ হয়ে যাবে। তো এবার আমরা চলে আসবো কর্মবন্ধন সম্পর্কে একটু আলোচনা করি, যে কর্ম দ্বারাই কিন্তু দেবত্ব প্রাপ্ত হয়। কর্ম কিন্তু 3 ধরনের হয়। আমরা যে কর্মের কথা এতক্ষণ ধরে বলছি, যে কর্মই আমাদেরকে আগামী দিনের ভাগ্য তৈরি করে দেবে, কর্মই আমাদেরকে বর্তমান জন্মে নিয়ে এসেছে আগের জন্মের কর্মের উপর বেস করে, সেটা স্থির ভাগ্য। আর একটা চলমান ভাগ্য থাকছে আজকে আমি যে কর্ম করছি। তাই কর্ম কত রকমের হয় না, 3 রকমের। একটা হচ্ছে সাত্ত্বিক কর্ম। এখানে আমরা কি করতে পারি? সাত্ত্বিক কর্ম হচ্ছে কি না, এখানে আমাদের দেবতার উদ্দেশ্যে যে কর্ম সেটাই সাত্ত্বিক কর্ম। এটাকে দিব্যভাব বলা হয়। এখানে কর্মফলের আশা করে সাধক কাজ করবে না, বা সাধারণ ব্যক্তিকেও আমি যদি ধরি, যেখানে ফলের আশা সে কিন্তু ছেড়েই দিচ্ছে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, সাংসারিক জীবও যখন আমরা দেখব কি যে আমাদের, কখন আমরা বুঝবো যে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে পরমাত্মার সঙ্গে, যখন আমরা খুব বেশি পরিমাণে কর্মফল নিয়ে চিন্তিত হয়ে পড়ব, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের পরমাত্মার থেকে আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি। সামাজিক জীব আমাদের সবসময় কামনা বাসনা থাকে, এটা চাই সেটা চাই ওটা চাই, কিন্তু সেটা যখনই খুব বেশি আকারে ধারণ করে, আরও চাই, তার মানে পরমাত্মার থেকে আমার দূরত্ব ক্রমশ বেড়ে যাচ্ছে। এবার আমরা চলে আসবো রাজসিক কর্ম। রাজসিক কর্মের ক্ষেত্রে এই যে কর্মের যে 3টে ভাগ, তার মধ্যে যে রাজসিক কর্ম, এই রাজসিক কর্মের ক্ষেত্রে সংকল্প থাকবে, কামনাও থাকবে, কিন্তু সেখানে হিংসা থাকবে না। রাজসিক কর্মে কিন্তু একটা দায়িত্ববোধ থাকবে, একটা ন্যায় ভাব থাকবে, যে মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এটা হচ্ছে রাজসিক ভাব। এটাকে বীর ভাব বলা হয়। রাজার কাজই হচ্ছে বীরত্ব দেখানো, সেটা কিন্তু অহিংসাকে প্রতিষ্ঠা করতে নয়, সেটা হিংসাকে প্রতিষ্ঠা করতে নয়, সেটা হচ্ছে অহিংস হবে। হিংসা ভাব তার মধ্যে থাকবে না রাজসিক ক্ষেত্রে। অতএব এখানে আমাদের, এই জন্য আমরা এটাকে বলছি বীর ভাব। আর একটা কর্ম আমরা জানি তামসিক কর্ম, যেখানে আমাদের কামনা থাকবে, যেখানে আমাদের হিংসা থাকবে, সেটাই তামসিক কর্ম। এটাকে আমরা পশু ভাব বলছি। এই তামসিক কর্মই কিন্তু আমাদেরকে বর্তমানে বড্ড বেশি পরিমাণে আকৃষ্ট করে। কর্মের যে 3টে ভাগ, তার মধ্যে সাত্ত্বিক ভাব, রাজসিক ভাব, এইগুলো তো সব অবলুপ্তির পথে, লুপ্ত প্রায় হয়ে গেছে এগুলো। তামসিক কর্মকাণ্ডে আমরা ক্রমশ জড়িয়ে যাচ্ছি। আমরা সাত্ত্বিকতার আয়োজন করছি, ঈশ্বরের আরাধনা করছি, সেখানেও আমরা তামসিকতাকে নিয়ে আসছি। কিভাবে না, আমরা দেখছি যে সেখানে ঈশ্বরের যে ভাব তাতে বিলীন না হয়ে আমরা কি করছি না, সেখানে আমরা বিভিন্ন কুরুচিপূর্ণ সব গান চালিয়ে দিচ্ছি। সেখানে প্যান্ডেলে আমাদের মোহ বেশি, ঈশ্বরের বিকৃত রূপ আমরা প্যান্ডেলের মধ্যে স্থাপন করছি, যেগুলো দৃশ্যদূষণ ঘটাচ্ছে। আমরা বর্তমানে দেখা যাচ্ছে কি যে বিজয়া দশমীর সময় এমনভাবে আমরা নগর পরিভ্রমণ করছি কুরুচিপূর্ণ গানের সঙ্গে, নাচতে 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 নাচতে, সেখানে দেখে মনে হচ্ছে যেন আমাদের এই বিজয়া দশমীটাই হচ্ছে এই জন্যই আমরা পুজো করছি। এরকম মনে হয় যে এইরকম আনন্দ ফুর্তি করার জন্যই আমরা যে তামসিকতাকে আমদানি করছি, এবং এটাই আমাদের কাঙ্ক্ষিত। এক বছর ধরে আমরা এই জন্যই অপেক্ষা করে আছি যে বিজয়া দশমীতে আমাদেরকে একটু নগর পরিভ্রমণ করতে হবে। এই ধরনের নৃত্য পরিবেশন করতে করতে আবাল বৃদ্ধ বনিতা সব দেখছে কুরুচিপূর্ণ গানের তালে নাচতে নাচতে যাচ্ছে। একটা অংশের মানুষের মধ্যে কিন্তু এই ধরনের ব্যাপারটা দেখা যায়, এবং তারা কিন্তু এই সাত্ত্বিকতার মধ্যেও তামসিকতাকে আমদানি করছে। আর রাজস্বিক ব্যাপার যেটা রাজার ধর্ম, রাজা তো এখন আর নেই, এখন শাসনকারী যারা তারাই রাজা।
তা বর্তমান দিনে যারা শাসনকর্তা তাদের মধ্যে কিন্তু ধর্ম রক্ষার ব্যাপার থাকার কথা ছিল, তাদের মধ্যে কিন্তু দ্বিচারিতা থাকার কথা নয়, স্বজন পোষণ থাকারও কথা নয়, তাদের মধ্যে যার যেটা প্রাপ্য তাকে সেটা দেয়া, এটাই তাদের দায়িত্ব ছিল। সেটা কিন্তু সেখানেও তামসিকতা ঢুকে গেছে। তা এই যে ব্যাপারগুলো আমাদের তামসিকতা, সাত্ত্বিকতা এবং রাজসিকতাকে ঢেকে দিচ্ছে। স্বাভাবিক কারণে আমাদের যে বর্তমান যে আমার কর্মের মাধ্যমে যে ভাগ্য তৈরি হয় সেই ধরনেরই ভাগ্য তৈরি হবে। আমরা সেই দিকে গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি, ক্রমশ নিচের দিকে নামছি। তো যাই হোক, তা পূর্বজন্মের সম্পর্কিত যে তথ্য যে জায়গাগুলি থেকে আমি বললাম, প্রত্যেকটি জায়গা ভালো করে দেখতে হবে। পঞ্চম ভাব, 6, 8, 12 যেটা আমি বললাম, এবং নিচস্থ গ্রহ, বক্রী গ্রহ, এগুলো তো আমরা জানলাম যে পূর্বজন্মে জাতক কীভাবে তার কর্ম কার সঙ্গে তার বন্ধন ছিল, কি কর্মের সঙ্গে যুক্ত ছিল, এই জন্মে সে কেন এসেছে, এইগুলো কিন্তু একটা ধারণা পাওয়া যাবে এই জায়গাগুলি থেকে। এবং কর্ম কি, কর্মের উপর বেশ করেই কিন্তু সমস্ত প্রতিকার ঠিক নয়, প্রতিরোধ বলা যেতে পারে, কর্মই কিন্তু আমাদেরকে সঠিক দিশা দেখাতে পারবে। এটা মাথায় রেখেই কিন্তু আমাদের এগোতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।